আগের দিন আমি তোমাদের শুনিয়েছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা হিঙের কচুরি। আজকে এর পরবর্তী অংশ তোমাদের শোনাই। সেরে উঠে দুদিন কুসুমের বাড়ি গিয়েছিলাম। তারপরেই এক ব্যাপার ঘটল, তাতে আমাদের কলকাতার বাসা উঠে গেল। আমরা আবার চলে এলাম আমাদের দেশের বাড়িতে। মা একদিন সোডা ওয়াটারের বোতল খুলতে গিয়ে হাতে কাঁচ ফুটিয়ে ফেললে। সে এক রক্তারক্তি কাণ্ড। হাতের কবজি থেকে ফিনকি দিয়ে রক্ত ছুটতে লাগলো। বাসার সব লোক ছুটে এলো বিভিন্ন ঘর থেকে। কোণের ঘরের বিপিনবাবু এসে মার হাতে কি একটা ওষুধ দিয়ে বেঁধে দিলে, কিন্তু মায়ের হাত সারল না। ক্রমে হাতের অবস্থা খুব খারাপ হয়ে উঠল। মা আর রান্না করতে পারেন না, যন্ত্রণায় কাঁদেন রাত্রে। ডাক্তার এসে দেখতে লাগলো। আমার মামার বাড়ির অবস্থা ভালো। চিঠি পেয়ে মেজ মামা এসে আমাদের সকলকে নিয়ে চলে গেলেন মামার বাড়িতে। আষাঢ় মাসের শেষ, তাল দুই একটা পাকতে শুরু হয়েছে। মামার বাড়ির গ্রামে মস্ত বড় একটা পুকুর আছে মাঠের ধারে, তার পাড়ে অনেক তাল গাছ। আমি বেড়াতে গিয়ে প্রথম দিনই একটা পাকা তাল কুড়িয়ে পেলাম, মনে আছে। মার হাত সেরে গেল মামার বাড়ি এসে। ভাদ্র মাসের শেষে আমরা দেশের বাড়িতে চলে এলাম। কলকাতা আর যাওয়া হলো না। বাবাও সেখানকার বাসা উঠিয়ে দিয়ে দেশে চলে এলেন। কলকাতায় মেসে থাকি, অফিসে কেরানিগিরি করি। দেশের বাড়িতে স্ত্রী পুত্র থাকে। আমার পুরনো কলেজ আমলের বন্ধু শ্রীপতির সঙ্গে বসে ছুটির দিনটা কি গল্প করতে করতে শ্রীপতি বললে, কাল ভাই সন্ধ্যের পর প্রেমচাঁদ বড়াল স্ট্রিট দিয়ে আস্তে আস্তে দুধারে মুখে রং হরিবোল। আমিও দেখেছি, ওই পথ দিয়েই তো আসি। আমি কিন্তু ওদের জন্য চোখে দেখি, অন্য চোখে দেখি। ওদের আমি খুব চিনি। ওদের ঘরে একসময় আমার যথেষ্ট যাতায়াত ছিল। আমার বন্ধু আশ্চর্য হয়ে বলে, তোমার? হ্যাঁ ভাই, আমার। মাইরি বলছি, যা, বিশ্বাস হয় না। আচ্ছা চলো আমার সঙ্গে এক জায়গায়, প্রমাণ করে দেব। বছর 15 আগে একবার নন্দরাম সেনের গলি খুঁজে বার করে মাখনের বাড়ি যাই। কুসুম, প্রভা কেউ ছিল না। ওই দলের মধ্যে মাখনই একমাত্র সেই খোলার বাড়িতে ছিল তখনও। শ্রীপতিকে নিয়ে আমি চলে গেলাম নন্দরাম সেনের গলিতে। মাখন এখনো সেই বাড়িতেই আছে, একেবারে সনের নুড়ি চুল মাথায়, চক্ষী বুড়ির মতো চেহারা, একটুও দাঁত নেই মাড়িতে। আমি যেতে মাখন বললে, এসো এসো, ভালো আছো? চিনতে পারো? ওমা, তোমায় আর চিনতে পারবো না? আমাদের চোখের সামনে মানুষ হলে ভালো কথা। কুসুমের খোঁজ পেয়েছি। কোথায় কোথায়? শোভাবাজার স্ট্রিটে একটা মেষ বাড়িতে ঝিগিরি করে, ঢুকেই বাঁহাতি, মন্দিরের পাশের ভাঙা দোতলা। আমায় সেদিন নিয়ে গিয়েছিল মন্দিরে নীলের পুজো দিতে, তাই আমায় দেখলে। শ্রীপতিকে নিয়ে সে মেষ বাড়ি খুঁজে বার করলাম। সন্ধে তখনও হয়নি। নিচে রান্নাঘরে ঠাকুরকে বললাম, তোমাদের কি ঝি কোথায় গেল? বাজারে গিয়েছে বাবু, এক্ষুনি আসবে। কেন? দরকার আছে। তার নাম কুসুম তো? হ্যাঁ বাবু। একটু পরে একজন লম্বা রোগা ঝি শ্রেণীর মেয়ে মানুষ সদর দরজা দিয়ে ঢুকে রান্নাঘরের সামনে এসে দাঁড়ালো। ঠাকুর বললে, কুসুম, এই বাবুরা তোমায় খুঁজছেন। আমি ঝিয়ের দিকে অবাক হয়ে চেয়ে রইলাম। বাল্যদিনের সেই সুন্দরী কুসুমই। মাখনের মতো অত বুড়ি না হলেও কুসুমও বুড়ি। বুড়ি ছাড়া তাকে আর কিছু বলা যাবে না। ওর মুখ আমার মনে ছিল। সে মুখের সঙ্গে এ বৃদ্ধার মুখের কিছুই মিল নেই। ঠাকুর না বলে দিলে একে সেই কুসুম বলে চেনবার কিন্তু উপায় ছিল না। কুসুম আমার দিকে অবাক হয়েছে, বললে, আমায় খুঁজছেন আপনারা? কোত্থেকে আসছেন? মাখনের কাছ থেকে। কোন মাখন? নন্দরাম সেনের গলির মাখন, বাড়িউলি। ও, তা আমায় খুঁজছেন কেন?
চলো ওদিকে, কথা আছে। চলুন, খাবার ঘরে বসবেন। খাবার ঘরে গিয়ে বললাম, কুসুম, আমায় চিনতে পারো? না বাবু, নন্দরাম সেনের গলিতে আমাদের বাসা ছিল। আমি তখন 8 বছরের ছেলে। আমার বাবা মা ছিলেন ঈশ্বর নাপিতদের বাড়ির ভাড়াটে। মনে হয়? কুসুম হেসে বললে, মনে হয় বাবু, তুমি সেই পাগলা ঠাকুর। কত বড় হয়ে গিয়েছ। বাবা মা আছেন? কেউ নেই। ছেলেপুলে কটি? 4-5টি। বসো বসো বাবা। আরো অনেক কথাবার্তার পরে কুসুম আমাদের বসিয়ে বাইরে কোথায় চলে গেল। খানিক পরে চট করে কোথা থেকে একটা শালপাতার ঠোঙায় খাবার এনে দুখানা থালাতে আমাদের দুজনকে খেতে দিলে। আমারও মনে ছিল না, খেতে গিয়ে মনে হলো বড় বড় হিঙের কচুরি 4খানা। তখনই মনে পড়ে গেল কুসুমের সে বাবুর কথা, সেই হিঙের কচুরির কথা। মনে এলো 30 বছর পরে আবার সেই লোভী ছেলেটির ছবি ও তার কচুরি প্রীতি। কুসুমের নিশ্চয়ই মনে ছিল, কিংবা ছিল না, তা জানি নে। কচুরি খেতে খেতে আমার মন সুদীর্ঘ 30 বৎসরের ধূসর ব্যবধানের ওপারে আমাকে নিয়ে গিয়ে ফেলেছে একেবারে নন্দরাম সেনের গলির সেই অধুনালুপ্ত গুড়ের আড়তটা ও রাস্তার কলটার সামনে, যেখানে কুসুম আজও 25 বছরের যুবতী, যেখানে তার বাবু আজও সন্ধেবেলায় ঠোঙা হাতে হিঙের কচুরি নিয়ে আসে নিয়ম মতো। এই গল্পটা এখানেই শেষ হলো। আমি আবার ফিরে আসবো তোমাদের সঙ্গে অন্য আরেকটি গল্প সঙ্গে করে। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।